দর্শকরা খুদম খুলাতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটা অন্য ধরনের একটা আলোচনা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি এবং সেটা একটু মজার আলোচনা, মজার এবং গুরুত্বপূর্ণ দুটোই আছে। গত কয়েক বছর থেকে আমাকে কংগ্রেসের কিছু নেতা বলতেন, যারা কট্টর সুস্মিতা বিরোধী, বলতেন সুস্মিতার রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে। তো যারা বলতেন, এরপর কিন্তু সুস্মিতা দুবার সাংসদ হয়েছেন, তারপরেও বলছেন, সেদিন দেখা হলো বলছেন সুস্মিতার রাজনৈতিক ভবিষ্যৎ শেষ। আমি বললাম, একটা লোক 2009 সাল থেকে রাজনীতি করছেন, একবার লোকসভা সাংসদ হয়েছেন, দুইবার রাজ্যসভা সাংসদ হয়েছেন, একবার বিধানসভার সদস্য হয়েছেন, শিলচর পুরসভার চেয়ারম্যান ছিলেন। সেই লোককে যদি আপনি বলেন যে রাজনীতির ভবিষ্যৎ অন্ধকার, এখনও তিনি যে পদে আছেন আরো 6 বছর থাকবেন রাজ্যসভার সাংসদ, অর্থাৎ 13 বছর তিনি লোকসভার 13 বছর তিনি সাংসদ জীবন কাটালেন, 2 বছর কাটালেন তিনি বিধায়ক জীবন। 13 বছর কাটানোর পর যদি সুস্মিতা রাজনীতি ছেড়েও দেন, তাহলেও কি বলতে হবে তার ভবিষ্যৎ নেই? আর কি ভবিষ্যৎ হবে? একজন লোক রাজনীতি করেন একটা ভবিষ্যৎ পাওয়ার জন্য, তো তিনি তো সেই ভবিষ্যৎ অর্জন করে ফেলেছেন। এরপর তার ভবিষ্যৎ কি হবে না হবে, এইগুলো কথা অবান্তর। যারা কথা বলছেন তারা নিজেরা অবশ্য তাদের রাজনৈতিক জীবনে তেমন কিছু করতে পারেননি। তো এটা আমি দেখলাম। আরেকটা বিষয় ইদানিং লক্ষ্য করছি, কমলাক্ষ দে প্রকাশ্যে রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে এটা নিয়ে বিশাল চিন্তা কিছু কিছু লোকের। বা কমলাক্ষ দে প্রকাশ তো 3 বারের বিধায়ক এবং এখন তিনি কাঠিগড়াতে নির্বাচনী ময়দানে অবতীর্ণ হতে ইচ্ছুক এবং তাকে নিয়ে কাঠিগড়া রাজনীতি হচ্ছে। অনেকেই বলছেন যে তিনি কেন কাঠিগড়া থেকে সেখানে লড়বেন। এখানকার কাঠিগড়ার জনগণ, কাঠিগড়ায় বারে বারে বাইরের থেকে প্রার্থী দেওয়া হচ্ছে, এখনো দেওয়া হচ্ছে, এসব কথা বলা হচ্ছে। আচ্ছা, এসব কথা আমি আজকে প্রসঙ্গ আনছি না, এসব অন্য প্রসঙ্গ। আমি শুধু আনছি এই যে মানুষের যে একটা চিন্তা এবং গভর্নমেন্টের কিছু চ্যানেল এবং কিছু কথাবার্তা এরা বলে, যেমন রাজনীতি সাংঘাতিক বুঝে ফেলেছেন। তারা বলছেন এবং এমন হচ্ছে যে কমলাক্ষ দেবপ্রকাশ নাকি অগপথে চলে যাচ্ছেন। মানে একটা তো আষাঢ়ে গল্পের একটা সীমা থাকা উচিত। তো এই যে কিছু চ্যানেল এবং কিছু বিশ্লেষক তৈরি হয়েছেন ইদানিং, এবং গুয়াহাটির কিছু চ্যানেল দেখলাম, তারা একটা ধরুন একটা সংবাদ তো আমরাও তৈরি করেছি, এতটা বছর থেকে আমরা তৈরি করছি, কিন্তু এভাবে দেখিনি যে কোনো একটা বিষয়কে নিয়ে একজন বিশেষ ব্যক্তিকে আক্রমণ করার জন্য সংবাদ পরিবেশন করা হয়। এসব আমরা কোনোদিন করিনি, করবো না। তো এখানে দেখলাম বলা হচ্ছে কমলাক্ষ দেবপ্রকাশ নাকি অগপয়ে চলে যাচ্ছেন। একটা সীমা আছে না, একটা মিথ্যে কথা বলার, আষাঢ়ে গল্পের একটা সীমা থাকা উচিত। কোন হিসাবে কমলাক্ষ দেবপ্রকাশ অগপয়ে যাবেন? মানে একটা কমন সেন্স বলে একটা কথা আছে, আমরা বলি ইংরেজিতে, যাদের থাকে তারা এই ধরনের কথা বলতে পারে না। 2 নম্বর কথা, কমলাক্ষ দেবপ্রকাশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে যারা চিন্তা করছেন, কারা চিন্তা করছেন? কিছু কংগ্রেসের লোক আছেন, তারা চিন্তা করছেন, কিছু বিজেপির লোক আছেন, তারা চিন্তা করছেন। কমলাক্ষ দেবপ্রকাশ যদি কথাগুলো, কমলাক্ষ দেবপ্রকাশের সম্বন্ধে যদি কাঠিগড়ার কোনো ব্যক্তি কথা বলতেন, তাকে একটা রাজনৈতিক গুরুত্ব থাকতে পারে। কারণ তারা দেখছেন যে তারা এতদিন যে জমিতে কাজ করছেন, এখানে এসে কমলাক্ষ দেবপ্রকাশ জুড়ে বসেছেন। তো সুতরাং তাদের কাছে এবং তারা কমলাক্ষ দেবপ্রকাশের সমালোচনা করবেন, তার সম্বন্ধে নানা কথা বলবেন। এটা খুব স্বাভাবিক, রাজনীতিতে এটা হয়। সেটা কমলাক্ষ তার বুদ্ধি দিয়ে সেটার জবাব দেবেন। কিন্তু এই যে রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার কথা বলার সঙ্গে সঙ্গে একবার বলা হচ্ছে কমলাক্ষ নাকি রূপানন্দী প্রকাশকে পাথারকান্দিতে পাঠাচ্ছেন, তিনি নিজেই তার টিকিটের জন্য লড়াই করছেন, তিনি আবার রূপানন্দী প্রকাশকে পাথারকান্দি পাঠাবেন। এ ধরনের অবিশ্বাস্য সব গল্প বাজারে ছড়ানো হচ্ছে। এসব যে কিসের উদ্দেশ্যে করা হচ্ছে বোঝা বড় মুশকিল। কমলাক্ষ দেবপ্রকাশ 3 বার বিধায়ক হয়ে গেছেন। 3 বার বিধায়ক হওয়াটা কোনো সোজা কথা না, যে একবার বিধায়ক হতেই কালঘাম ছুটে যায় মানুষের। সেখানে 3 বার বিধায়ক হওয়া, তারপর শেষবার যখন বিধায়ক হয়েছেন তখন বিজেপি ক্ষমতায়, সাংঘাতিকভাবে মোদি হওয়া, এর মধ্যেই হয়েছেন। এখন তিনি বিজেপির কিনারে ঘেসেছেন। কেন বিজেপিতে আসছেন সেটা তার নিজস্ব ব্যাপার। অনেকেই বলছেন যে তিনি কংগ্রেসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, এই ধরনের কথাবার্তা উঠছে। যাই হোক, আমার প্রশ্ন হলো, যারা এখন কমলাক্ষের রাজনৈতিক ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে বা রাজনৈতিক কোনো ভবিষ্যৎ নেই, এসব ভাবার কোনো কারণ আমি দেখছি না। অনেকে বলছেন যে কমলাক্ষকে শেষ পর্যন্ত কাঠিগড়ায় টিকিট দেওয়া হবে না, তখন তিনি কি করবেন? আরে তখন তিনি এটা না দেওয়ার পরে চিন্তা করা যাবে কি হবে। এখন তো তিনি পাবেন এরকম কোনো গ্যারেন্টি নেই। পাবেন যে না, এমন কথা আপনি বলতে পারবেন না। মুখ্যমন্ত্রী তাকে কাঠিগড়ার যাবতীয় কাজকর্ম সমঝে দিয়েছেন
এতে অনেকেই ভাবছেন তিনি হয়তো টিকিট পেতে পারেন, অনেকে আবার বলছেন না, কাজকর্ম সমঝালেও তাকে যে টিকিট দেওয়া হবে তার কোনো নিশ্চয়তা তো নেই। এই ধরনের দুপক্ষের এই ধরনের কথাবার্তা চলছে। তা আমি সেইগুলো বিষয় আমি আগেই বলেছি আমার আজকে আলোচনার বিষয় নয়। আমি বলছি চট করে কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই মন্তব্য করা এবং এই মন্তব্যের সপক্ষে কিছু কিছু যুক্তি হাজির করা, এটার কোনো যৌক্তিকতা নেই। কারণ আমি অতীত যেমন সুস্মিতার উদাহরণটা আপনাদেরকে দিলাম, তো কারো রাজনৈতিক ভবিষ্যৎ অনেকে বলছে না শিলচরে শেষ কি হবে আপনি বলতে পারবেন রাজনীতি কোন দিকে যায়? 2011 সালে বরাক উপত্যকায় বিজেপি একটা আসনও পায়নি। বিজেপির ভোট 2011 সালে মানে সাংঘাতিকভাবে কমে গিয়েছিল। মাত্র 5 বছরের মাথায় বিজেপি কোথা থেকে কোথায় চলে গেল। সুতরাং রাজনীতি চলে ন্যারেটিভের উপরে, কোন সময় কোন ন্যারেটিভ কাজ করবে আপনি এটা বলতে পারবেন না। আর সব ন্যারেটিভ যে সারা জীবন কাজ করবে কিভাবে, এটাও আপনি বলতে পারবেন না। সুতরাং কমলাক্ষ দেবপ্রকাশের রাজনৈতিক ভবিষ্যৎ শেষ, এই ধরনের কথা বলা এখনো সময় আসেনি। আর আমার তো মনে হয় এই ধরনের কথা বলা উচিত নয়, কারণ রাজনীতি এমন একটা বিষয়, এমন একটা রাজনীতি একটা সম্ভাবনার খেলা। যে কোনো অসম্ভব বলেও কিছু নেই, সম্ভব বলেও কিছু নেই রাজনীতিতে। অনেকটা ক্রিকেট খেলার মতো, এক বলে আপনি আউট হতে পারেন, আবার অনেক বল পিটিয়ে 17 রানও করতে পারেন। সুতরাং এইসব কথা বলার কোনো অর্থ হয় না। তাছাড়া একজন ব্যক্তিকে রাজনীতিভাবে টার্গেট করতে গিয়ে তার সম্বন্ধে নানা ধরনের সংবাদ পরিবেশন করা এবং সাজানো গুছানো একটা সংবাদ পরিবেশন করে হেয় প্রতিপন্ন করে একটা প্রচেষ্টা আমি দেখছি কিছু কিছু চ্যানেলে। তারপর কমলাক্ষর ক্ষেত্রে যেটা হয়েছে এমন নয়, আমি দেখছি যে অনেক সময় দেখা যাচ্ছে কৌশিক রায়কে বলা হচ্ছে তিনি কিছু করেননি, অমুককে বলা, আমি কারো পক্ষে পাইতে পারি, কিন্তু একজনকে সমালোচনার একটা নিয়ম আছে। ইচ্ছাকৃতভাবে খুঁজে খুঁজে বের করলাম, 5-7 জন লোককে দিয়ে বলালাম যে অমুক খারাপ, অমুক এই কাজ করেন, এটা একটা সাংবাদিকতা হয় না। এটা টিআরপি বাড়ানোর একটা কৌশল হতে পারে, যাতে আমার চ্যানেলটা সবে দেখে। এগুলো করা উচিত নয়। এবং দেখছি বেছে বেছে বরাকের নেতাদের এ ধরনের অপবাদ দেওয়া হচ্ছে, বরাকের সব নেতাদের। আমরা সমালোচনা করি বরাকের নেতাদের, কিন্তু সমালোচনাটার ধরন আছে। ইচ্ছাকৃতভাবে খুঁজে খুঁজে কোনো একটা অবান্তরভাবে একটা গর্ত হয়েছে কোনো জায়গায়, এটার জন্য নাকি বিধায়ক দায়ী, এটার জন্য বিধায়ক কি করবেন। এখন ধরুন সোনাপুরে ধস নেমেছে, পাওয়ার লাইন বন্ধ, এটা কোনো বিধায়ক এখানে কিছু করতে পারবেন? কিছুই করতে পারবেন না। হ্যাঁ, বিধায়ক এটাই করতে পারেন, তারা চাপ সৃষ্টি করতে পারেন, উপরে যেতে পারে, এগুলো করতে, কিন্তু বিধায়ক তো এটা পারবেন না করতে। সুতরাং বিভিন্ন বিষয়ে অযথা একটা আক্রমণ করা হচ্ছে। হ্যাঁ, আমি যখন আক্রমণ করি, আমি যুক্তি সহকারে আক্রমণ করি, অযৌক্তিকভাবে আক্রমণ করবো না। 5-6 জনকে দিয়ে বলিয়ে নিলাম। তো সুতরাং এই যে বিষয়গুলো, আমি আজকে ভিডিওটা এই জন্য করছি যে এটা খুব আমার কাছে জিনিসটা দৃষ্টিকটু লাগছে যে একজন বিশেষ নেতাকে বা কোনো একজন ব্যক্তিকে দিনের পর দিন ইচ্ছাকৃতভাবে আক্রমণ করা, এটা একটা ভদ্রতার পরিচায়ক নয়। এবং কারো রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার না আলোকিত, এসব বলার সময় এখন আসেনি। কারণ 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 আমি যেটা বলেছিলাম, কোনো নেতাই বলতে পারবেন না তার রাজনৈতিক ভবিষ্যৎ কি হতে পারে, কালকে কি হবে কোনো নেতাই বলতে পারবে না। সুতরাং একজনের রাজনৈতিক জীবন শেষ হয়ে গেছে, এ ধরনের প্রচার করাটা একটা উদ্দেশ্য প্রণোদিত এবং অভিসন্ধিমূলক, এটা হলো ঘটনা। তাই আবারও বলছি যে কারো রাজনৈতিক ভবিষ্যৎ শেষ হয়ে গেছে, এ ধরনের ভাবার মতো কোনো কারণ নেই এবং এ ধরনের মন্তব্য করা উচিত নয়, এটাই হলো ঘটনা।